সত্যি বিচারের বাণী নিভৃতে কাঁদে, এবং সেই বিচার যারা পায় না তারা কিন্তু এর প্রকৃত অর্থ বা মানে বুঝতে পারে। আজকে এই বিষয়টা খুবই প্রাসঙ্গিক। তোমরা জানো যে গতকাল দেশের সর্বোচ্চ শীর্ষ আদালত সুপ্রিম কোর্টে যে দুটো বিষয়ে জাজমেন্ট এসেছে, সেখানে প্রত্যেককেই মানে বেশিরভাগ কিন্তু প্রার্থীরা খুবই হতাশার মধ্যে পড়েছে যে তারা সঠিক বিচারটা তাহলে কোথায় গেলে পাবে। এখন তাদের মনে একটাই প্রশ্ন। এর মাঝে আরেকটা বিষয় উল্লেখ করি যে আজকে একাদশ দ্বাদশের ফাইনাল মেরিট লিস্ট প্রকাশিত হওয়ার সম্ভাবনা খুব বেশি, এবং না হলেও আগামীকাল 21 তারিখ অবশ্যই আজ এবং কালের মধ্যে ফাইনাল মেরিট লিস্ট অনলি ফর ক্লাস 11-12 প্রকাশিত হবে, যেটা গতকাল কমিশনের আইনজীবী পরিষ্কারভাবে সুপ্রিম কোর্ট রুমে প্রকাশ করেন যে আজকের ডেটে কিন্তু প্রকাশের সম্ভাবনা খুব বেশি আছে। আজকে না হলেও ইনকেস আগামীকাল অবশ্যই একাদশ দ্বাদশের ফাইনাল মেরিট লিস্ট প্রকাশিত হবে। এখন যে বিষয়টা বলছিলাম তার আগে বলে রাখি, আজকে ভিডিওটা কেউ স্কিপ করো না, প্রথম থেকে শেষ অবধি দেখো। আমি আশা করছি তোমরা কিছু গুরুত্বপূর্ণ এখান থেকে তথ্য জানতে পারবে। আর প্রত্যেকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে এবং গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পাওয়ার জন্য। দেখো, একটু ভেবে দেখো, সুপ্রিম কোর্ট যেখানে কয়েক মাস আগে বলল যে এসএসসি সংক্রান্ত কোনো মামলা আর শোনা হবে না, ঠিক আছে, সমস্ত মামলা কলকাতা হাইকোর্ট থেকে সিদ্ধান্ত নিয়ে সেই মোতাবেক সেগুলো প্রত্যেকে মানতে হবে। খুব ভালো কথা। তাহলে যখন হাইকোর্ট কোনো জাজমেন্ট দিচ্ছে, সেখানে কেন সুপ্রিম কোর্ট পুনরায় সেটাকে টার্নওভার করছে? কারণটা কি? তাহলে সুপ্রিম কোর্টের এই কথাটা বলার কি অর্থ হলো যে আমরা আর এই সমস্ত কেস শুনবো না, সমস্ত হাইকোর্ট থেকে জাজমেন্ট মোতাবেক কাজ করতে হবে? তাহলে কেন সেখানে পুনরায় সুপ্রিম কোর্টে যাওয়ার পরে সেখানে কেন পুনরায় হাইকোর্টের রায়কে হস্তক্ষেপ করা হচ্ছে? কোনো ক্ষেত্রে সেটাকে ক্যান্সেল করে দিচ্ছে, কোথাও বা সেখানে স্টে অর্ডার দিয়ে দিচ্ছে। এটা কেন হচ্ছে? এটা প্রশ্ন। এই প্রশ্নটা সবার মনেই কম বেশি ঘুরছে এবং হওয়াটা খুবই স্বাভাবিক বা খুব প্রাসঙ্গিক। এখন দেখো যে ইন্টারভিউ রুমে ভিডিওগ্রাফি করা যাবে না, যেটা পরিষ্কার বার্তা দিয়েছেন গতকাল সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট। যেহেতু সেখানে গেজেটে এই কথাটি উল্লেখ নেই, কাজেই সেখানে যদি এটা এখন কাজটি করা হয় তাহলে গেজেটকে ভায়োলেট করা হবে। খুব ভালো কথা, সেখানে পরিষ্কার উল্লেখ করেছে সুপ্রিম কোর্ট। তো সেখানে একটা বিষয় দেখো, সেখানে সুপ্রিম কোর্ট থেকে অলরেডি কিছু অর্ডার এসছে, যেমন তার মধ্যে একটি কি যে অযোগ্যদের তালিকা তৈরি করতে হবে ইন ডিটেলসে, স্কুলের নাম সহ, ফাদার্স নেম সহ। তাহলে সেটা কমিশন যে করলো না, তাহলে সেখানে তার এগেনস্টে কি স্টেপ নেওয়া হবে বা হয়েছে বা হচ্ছে, সেটা একটা বিষয়, প্রশ্ন। এখন তাহলে সেখানে যেহেতু গেজেটে উল্লেখ নেই, সেহেতু সেখানে ভিডিওগ্রাফি করা যাবে না, এটা পরিষ্কার নির্দেশ। যেটা কিন্তু আমরা সবাই চেয়েছিলাম যে অন্তত ওএমআর যা হয়েছে হোক, সেখানে অন্তত ইন্টারভিউটা যাতে করে স্বচ্ছতার সঙ্গে হয়, সেটা কমিশন আদৌ চাইছে না। তাই কিনা হাইকোর্টের মামলাকে চ্যালেঞ্জ করে, রায়কে চ্যালেঞ্জ করে গেছে সুপ্রিম কোর্টে। দেখো, তোমরা লক্ষ্য দেখছো যে এসএসসি মামলায় যখনই হাইকোর্ট থেকে কোনো সিদ্ধান্ত বা জাজমেন্ট আসছে এসএসসি এগেনস্টে, এসএসসি তখনই কিন্তু যাচ্ছে সুপ্রিম কোর্টে, এবং সেখান থেকে একটা কিছু সুরাহা পথ
বের করে নিয়ে আসছে। এতে করে কিন্তু সাধারণ পরীক্ষার্থীরা সত্যি খুবই হতাশার মধ্যে পড়েছে। তাহলে কি ফ্রেশারদের পাশে কেউ নেই? সরকার তো নেই, কমিশন তো নেই, কোর্ট তো নেই। তাহলে এই ফ্রেশার্সরা তাদের দাবি নিয়ে কোথায় যাবে? এই একটা প্রশ্ন। আর একটা বিষয়, যেখানে হাইকোর্ট থেকে বলা হয় যে 2016-তে যারা ওয়েটিং ক্যান্ডিডেট ছিল তাদেরও বয়সে ছাড় দেওয়া হোক, এবং কেননা তারা যে চাকরি পায়নি কেন? সেখানে কিছু টাকা দিয়ে ক্যান্ডিডেট ঢুকেছে, সেজন্য তারা চাকরি পায়নি, না তারা তো চাকরি পেত। তাদের ক্ষেত্রে কিন্তু একটা বয়সের ছাড়ের কথা হাইকোর্ট থেকে নির্দেশ দেওয়া হয়। কিন্তু কমিশনের বক্তব্য যে মানে তোমার যোগ্য যারা চাকরি হারা 2016 ইন সার্ভিস, মানে সকল্ড যারা মানে যোগ্য আর কি, তো তাদের শুধুমাত্র বয়সের ছাড় দেওয়া হবে। ব্যাস, সেখানে গেল সুপ্রিম কোর্টে, সেই অর্ডারটাই বের করে আনলো যে না, সেখানে ওয়েটিংরা বসতে পারবে না বয়সের ছাড় দিয়ে। এটা পরিষ্কার উল্লেখ হলো। তাহলে একের পর এক যে সিদ্ধান্তগুলো আসছে, সেখানে কিন্তু প্রতিটা পদক্ষেপে মুষড়ে পড়ছে ফ্রেশার্সরা। তারা তাদের দাবি নিয়ে কোথায় যাবে? আদৌ কি এই নিয়োগটা সচেতনতার সঙ্গে হবে? কি মনে হচ্ছে? অন্তত আমার তো মনে হচ্ছে না। আমি তোমার একটা ভিডিও গতকাল দিয়েছিলাম যে ওএমআর যদি পাবলিশ করে, 2025 যদি ওএমআর পাবলিশ করে, তাহলে কিন্তু সব কিছু উল্টোপাল্টা হয়ে যাবে। কেননা সেখানে এই প্যানেল আদৌ থাকবে কিনা 2025-এ, সে নিয়ে সন্দেহ আছে। কারণ 2016-এ যা কেস হয়েছে, সেখানে রিপিট হয়েছে বা হওয়ার সম্ভাবনা খুব বেশি 2025-এর এই যে এসএলএসটি। সেই কারণে কিনা কমিশন ওএমআর পাবলিশ করতে চাইছে না। খুব সম্ভবত ওএমআর কেস নিয়েও মানে সুপ্রিম কোর্টে যাওয়া হবে কমিশনের পক্ষ থেকে, এবং সেখানে এটাও বলা হবে যে ওএমআর পাবলিশ করা যাবে না, এটা একটা পার্সোনাল প্রপার্টি, সেখানে জনসমক্ষে আনা যাবে না। এটা যে কোনো মুহূর্তে বলতে পারে, কিছু করার নেই। যা পরিস্থিতি তার প্রেক্ষিতে বলছি যে ওএমআর পাবলিশ করা যাবে না 2025-এ, ও যা চাইছে কমিশন সেটাই হোক। অর্থাৎ কমিশনের এগেনস্টে কোনো মামলা অ্যাকসেপ্টেড করা যাবে না। সেটা যদি বললে খুব ভালো হতো। তাহলে এই ফালতু ফ্রেশার্সরা উকিল ধরে টাকা খরচা করে হাইকোর্টে বা সুপ্রিম কোর্টে না মানে ফাইট করে যদি বলতো যে না, এসএসসি যা করছে ঠিক করছে, এর এগেনস্টে কোনো স্টেপ নেওয়া যাবে না, ওটা পরিষ্কার বললে কিন্তু অনেক ভালো হতো। যাই হোক, সেটা তবু ফ্রেশার্স তো হাল ছাড়বে না, মানে না ছাড়া স্বাভাবিক। সবাই চাই আমরা একটা বিচার পাবো, প্রত্যেকে আশা করি। আমরা সংবিধান মানি, আমরা বিচারের প্রতি আস্থা রাখি বলি কিন্তু আমরা এখনো আদালতের সামনে গিয়ে হাজির হই যখন আমরা ইনজাস্টিস দেখি। তো যাই হোক, পরবর্তী বিষয়, এখন বিষয়টা হচ্ছে যে ওএমআর পাবলিশ করে কিনা আর একটা, আর এক্সপিরিয়েন্সের 10 মার্কস নিয়ে আদৌ কিছু হয় কি না। তো আজ এখানে শেষ করছি। অনেক মানে তোমাদের সময় নষ্ট করলাম। প্রত্যেকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এমন গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। আজ শেষ করলাম, দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে।